নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ডিএ সংক্রান্ত ব্যাপারে খুব খুব জরুরি একটা খবর 24 ঘন্টার মধ্যেই, না হলে 48 ঘন্টার মধ্যে আপনাদের কাছে পৌঁছবে। সেটা আমরা নতুন বাংলায় দেব, চোখ রাখবেন সেখানে। খুব জরুরি একটা খবর। কিন্তু তার বাইরেও গতকাল উত্তরপ্রদেশের সরকারি কর্মচারীদের আন্দোলনরত একজন নেতৃস্থানীয় ব্যক্তি কলকাতার ময়দানে এসেছিলেন। সংগ্রামী যৌথ মঞ্চে তিনি কিছু বক্তব্য রাখছিলেন। আমি সরাসরি তার বক্তব্যটা শুনছিলাম আর খালি বারবার ভাবছিলাম যে এই রাজ্যে দাঁড়িয়ে পাশের রাজ্য বিহার কেন্দ্রীয় হারে ডিএ দিচ্ছে, পাশের রাজ্য ঝাড়খণ্ড কেন্দ্রীয় হারে ডিএ দিচ্ছে, পাশের রাজ্য উড়িষ্যা কেন্দ্রীয় হারে ডিএ দিচ্ছে, কাছাকাছি রাজ্য অসম কেন্দ্রীয় হারে ডিএ দিচ্ছে, এমনকি উত্তরপ্রদেশ সরকারও এআইসিপি হারে ডিএটা দিচ্ছে। শুধু ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। তাহলে প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গে এই সরকার, একটা কথা আমি বারবার বলেছি, এই সরকার থাকলে, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস নামক দলটি থাকলে কোনো দিন সরকারি কর্মচারীরা তাদের হকের ডিএ পাবে না, ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট যে সুপ্রিম কোর্ট তার ভার্ডিক্ট দিয়ে দিয়েছে। ছলে বলে কৌশলে প্রতারণায় কোনো না কোনো অঙ্কে এই মহিলা সরকারি কর্মচারীদের ডিএ মারবেন। এটা একদম লিখে রাখতে পারেন কাগজের নোটে। যে ডিএ নিয়ে সুমনদে প্রশ্ন করতে পারে না এবিপি আনন্দে, সেই ডিএ নিয়ে আমরা সরাসরি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে পারি যে অভয়া হত্যাকাণ্ডে একজন আইনজীবীর ফিজ মেটানোর জন্য 6 দিন অ্যাপিয়ারেন্সের জন্য 1,30,00,000 টাকা যে সরকার খরচা করতে পারে, যে আনন্দবাজার গোষ্ঠীর মুখ বন্ধ করার জন্য বা পেটোয়া সংবাদ মাধ্যমকে পোষ্য হিসেবে মেনটেন করার জন্য কয়েকশো কোটি টাকা বছরে খরচা করে, সেই সরকার সরকারি কর্মচারীদের ডিএ মারার জন্য আইনজীবীদের পেছনে কয়েকশো কোটি টাকা খরচা করেছে। আমি ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি গতকাল কথা বলছিলাম ভাস্করবাবুর সঙ্গে, সংগ্রামী যৌথ মঞ্চের যিনি আহ্বায়ক, তার সঙ্গে কথা বলছেন যে উত্তরপ্রদেশের এই সরকারি কর্মচারীদের যিনি আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, তিনি তো এসেছিলেন, তিনি কি বললেন সেই নিয়ে কিছু জানতে চাইছিলাম, তথ্য। বিভিন্ন আইনজীবীদের সঙ্গে গতকাল টেলিফোনেও কথা বলেছি, সরকারি কর্মচারীদের অধিকার নিয়ে যারা সুপ্রিম কোর্টে লড়ছেন। ছোট ছোট অনেকগুলো ইনপুট পেয়েছি, কিন্তু আজকে আমার মনে হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কথা খুব স্পষ্টভাবে বলা দরকার। যারা সকল শাসক দলের স্তাবক বা চাটুকার সরকারের মধ্যে আছেন, যারা সরকারি কর্মচারী হিসেবে তৃণমূল কর্মচারী ফেডারেশনের মধ্যেও আছেন, আমি তাঁদেরও বলছি, সরকার বদলানোর প্রক্রিয়াতে আপনারাও সামিল হন। কারণ দিনের শেষে আপনি একটু হাসি মুখে থাকতে পারবেন। হ্যাঁ, তৃণমূল কর্মচারী ফেডারেশনের প্রত্যেক সদস্যকে এই কথাটা বলছি। যেমন কন্ট্রাকচুয়াল কর্মীদের বলছি, আপনারা কোনো দিন পার্মানেন্ট হতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকলে। যেমনভাবে সিভিক ভলেন্টিয়ারদের বারবার বলেছি, কোনো দিন আপনারা কনস্টেবলের সমতুল্য মাইনে পাবেন না এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে থাকলে। যেভাবে প্যারা টিচারদের বারবার করে বলছি যে কোনো দিন আপনারা হরিয়ানা, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশে যে হারে মাইনে পান প্যারা টিচাররা, সেই হারে প্যারা টিচাররা মাইনে পাবেন না যদি এই মহিলা সরকারের মসনদে বসে থাকেন। ঠিক একইভাবে বলছি, সরকারি কর্মচারী আপনারা মনস্থির করুন যে এই মহিলাকে নবান্নর ওই যে চেয়ার থেকে সরাতে হবে পার্মানেন্টলি। না সরালে কিন্তু পরিবর্তন আসবে না, আপনাদের অধিকারের পরিবর্তনটাও আসবেন না। আমি আজকে এই মুহূর্তে এর বেশি কথা বলবো না। আমি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের সঙ্গে গতকাল অনেক রাতে কিছু কথা হয়েছে, যে কথাগুলো আপনাদের বলবো। এবং কিন্তু আবারও বলছি, নজর রাখবেন নতুন বাংলায়। আমরা ডিএ সংক্রান্ত সর্বশেষ লেটেস্ট আপডেটগুলো প্রতিদিন নিয়ে আসবো। 48 ঘন্টার মধ্যে খুব বড় একটা খবর আমরা ব্রেক করতে চলেছি ডিএ সংক্রান্ত ব্যাপারে। চলুন আপাতত ভাস্করবাবু কি বললেন শুনুন। ভাস্করবাবু নমস্কার, আমি সন্ময় বলছি। হ্যাঁ, নমস্কার দাদা। বলছি, আজকে দেখলাম সংগ্রামী যৌথ মঞ্চে উত্তরপ্রদেশে একজন সরকারি কর্মচারী এসছেন, তাদের সঙ্গে আপনার মতামত শেয়ার হলো। আমার কাছে আমি যেটা একটা জিনিস মনে হচ্ছিল যে দেখুন, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যা অবস্থা, সরকার পরিবর্তন না হলে ডিএ সরকারি কর্মচারীরা পাবেন না, অস্থায়ী কর্মচারীরা পার্মানেন্ট হবেন না, কন্ট্রাকচুয়ালদের আরো ভবিষ্যৎ অনিশ্চিত হবে এবং অপূর্ণ পদগুলো অপূর্ণ থেকে যাবে। এইটা যখন ভাবতে গিয়ে আমার বারবার একটা জিনিস, মানে যেটা আমি বিশ্বাসও করি ভেতর থেকে, সরকার পরিবর্তন না হলে সরকারি কর্মচারীরা ডিএ পাবেন না। আচ্ছা, এই উত্তরপ্রদেশে যে সরকারি কর্মচারীদের প্রতিনিধি এসেছিলেন,
তার উত্তরপ্রদেশ কিংবা বিহার কিংবা উড়িষ্যা কিংবা ঝাড়খণ্ড কিংবা অসম, পশ্চিমবঙ্গের কাছাকাছি যে কটা রাজ্য আছে প্রত্যেকেই তো কেন্দ্রীয় হারে ডিএটা দিচ্ছে 58%, তাই কি? হ্যাঁ, তাই দিচ্ছে। তাহলে আমার আপনার কাছে প্রশ্ন, পশ্চিমবঙ্গে যদি রাজনৈতিক পট পরিবর্তন হয়, তাহলে তো সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারীরা তাদের ন্যায্য পাওনাটা পাবে। অন্তত আদালতে গিয়ে বিরোধিতা করার জন্য তো কোনো সরকার আইনজীবীদের পেছনে, মনু সিংভি কিংবা সিব্বালদের পেছনে পয়সা খরচা করে মানুষের অধিকার আটকাবে না। আপনি কি ভাবেন? দেখুন, মানে একটা ট্রেন্ড যেটা দেখতে পাবেন, যেমন ধরুন কর্ণাটকে ওরা কেন্দ্রীয় মানে এআইসিপিআই মেনে দিচ্ছে না। হ্যাঁ, একটু আহ, জোরে বলবেন? হুম। হিমাচল প্রদেশ তারা দিচ্ছে না। হুম। অর্থাৎ তথাকথিত মানে বিরোধী শাসিত যে রাজ্যগুলো, আমি এটাকে মধ্যে কেউ রাজনীতি খুঁজে পেতেই পারেন, হুম। কিন্তু এটার মধ্যে কোনো রাজনীতি নেই, এটা হচ্ছে বাস্তবতা, তথ্যগুলো দেখে নিন। হুম। ইউপিতেও আগে দেওয়া হতো না, কিন্তু এখন দেওয়া হয়, এবং মানে দেওয়াটা যোগীর রাজ্যে কেন্দ্রীয় হারে ডিএটা দেওয়া হয়, তাই তো? এআইসিপিআই মেনে দেওয়া হয়, আমরা কেন্দ্রীয় হার সেটাকে বলি না, আমরা এআইসিপিআই বলি। এবং মজার ব্যাপার হচ্ছে এইসব রাজ্যগুলো ধরুন 1 জানুয়ারি 2026 থেকে কোনো কিছু মানে বকেয়া হলে সেটা ঘোষণা হয়তো এপ্রিল মাসে হচ্ছে। আমাদের রাজ্যে দস্তুর হচ্ছে চিরকাল, আমি 23 বছর চাকরি করছি, আমি কোনোদিন মানে পিছন থেকে দেখিনি, বরং সামনে থেকে দেওয়া হয়। ওখানে যেটা কেন্দ্র করে যে এপ্রিল মাসে ঘোষণা হলেও বাকি 3 মাসের এরিয়ার কিন্তু দিয়ে দেয় পরের মাসে। উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশেও সেটা করে, বিহারেও সেটা করে, ঝাড়খণ্ডেও সেটা করে। তার কারণ হচ্ছে ওখানে ডিএ স্ট্যান্ডিং অর্ডার আছে যে যখন যখন এআইসিপিআই মেনে কেন্দ্র ঘোষণা করবে তখন থেকে আমাদের রাজ্যে লাগু হবে। এখন আজকে আমাদের মঞ্চে যিনি এসেছিলেন হরিকিশোর তিওয়ারিজি, তাদের সাথে আমাদের ঘনিষ্ঠতা আছে। তিনি উত্তরপ্রদেশের কর্মচারী সংগঠনের অন্যতম নেতৃত্ব, এবং তিনি বর্তমানে ওখানে যে পে কমিশন গঠিত হয়েছে তার সদস্যও বটেন, এবং কেন্দ্রীয় পে কমিশনেরও সদস্য তিনি। মজাটা দেখুন যে আমাদের বাঙালিদের কাছে এবং কর্মচারীদের কাছে যে ছবিটা তৈরি করা হয় অন্যান্য রাজ্য সম্পর্কে, যে তারা নাকি কর্মচারী বিরোধী, তারা নাকি শোষণ করছে, সেখানকার পে কমিশন গঠিত হচ্ছে, সেখানে এইসব প্রতিনিধিরা থাকছেন, তাদের বক্তব্য রাখার জায়গা পাচ্ছেন। আর আমাদের এখানে মানে তারা থাকেন হচ্ছে কারা না, যারা কেন্দ্রীয় হারে ডিএ নিয়ে কর্মচারীদের, রাজ্য কর্মচারীদের ডিএ থেকে বঞ্চিত করার ফন্দি ফিকির আটেন, সেই অভিরূপ সরকারদের মতো মানুষজনরা। আমি বলছি যে দুটো সরকারের দৃষ্টিভঙ্গির তফাৎটা দেখুন। ইউপিতে শুধু সেটাই নয়, ওরা 2018 সালে পে কমিশন চালু করেছিল, 7ম পে কমিশন, কিন্তু 1/1/2016 থেকে তারা 2 বছরের এরিয়ার কিন্তু মিটিয়ে দিয়েছিল। আমাদের রাজ্যে এটা কোনোদিন কল্পনাই করতে পারি না আর কি। মানে আগের সরকার তো 2 বছরের এরিয়ার ইয়ে করেছিল, প্রায় 2 বছর 4 মাসের 3 মাসের মতো, আর এই সরকার তো 4 বছরের এরিয়ার মেরে দিয়েছে। সুতরাং তাদের যে অবস্থা, তাদের ওখানকার কর্মচারী শিক্ষক শিক্ষিকাদের যে অবস্থার মধ্যে আছে, মানে কর্মচারীদের অবস্থার ভিত্তিতে যদি বিচার করেন আমাদের থেকে প্রায় 50 বছর এগিয়ে আছেন তারা। অথচ এই অবস্থাটার বদল তখনই হতে পারে আমার মনে হয় যে এই রাজ্য থেকে এই সরকারটা না গেলে কিচ্ছু হবে না পরিবর্তন। সেটা তিনি স্থায়ী হন, তিনি অস্থায়ী হন, যেই হন না কেন, এই সরকারটা যাওয়া প্রয়োজন। কারণ যেই আসুক সে এর থেকে বেটার হবে। এতটা কর্মচারী বিরোধী, এতটা স্থায়ী অস্থায়ী কর্মচারীদের শোষণ করার মানসিকতা কোনো কর্মচারী মানে কোনো সরকার রাখে না। অথচ দেখুন, আমি বলছি যে আমরা উত্তরপ্রদেশ হলেই এখনো বাংলার সোকল মিডিয়া যোগীর রাজ্য বলে ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, যোগী রাজ্যে এই হয়েছে। অথচ যোগীর রাজ্যে এআইসিপি হারে ইয়ে দেওয়া হচ্ছে, ডিএ দেওয়া হচ্ছে। এটা কিন্তু উচ্চারিত হয় না বাংলায় তথাকথিত মিডিয়া বলুন, সোশ্যাল মিডিয়া বলুন, প্রিন্ট মিডিয়া বলুন, কোথাও। এটা আমাকে ভাবায়। মানে আমি বলছি, যে যে বিহারকে করাপশনের পীঠস্থান বলা হতো একটা সময়, সেই বিহার ঘুরে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এআইসিপি হারে দিয়ে দিচ্ছে। 2,27,000 কন্ট্রাকচুয়াল শিক্ষককে পার্মানেন্ট করেছে। যে উড়িষ্যা, আমার এইটা খালি ভাবায় যে উড়িষ্যায় এক সময় এই পশ্চিমবঙ্গের তাঁত শিল্পে কর্মচারীরা কাজ করতে আসতো, উড়িয়া লোকজন বাঁকে করে কাঁধে জল নিয়ে ঘুরতেন রাস্তায় রাস্তায়, আমাদের শৈশবে কৈশোরে দেখেছি। এই উড়িষ্যায় 57,000 কন্ট্রাকচুয়াল কর্মচারীকে একসঙ্গে পার্মানেন্ট করেছিলেন নবীন পাটনায়ক। একদম একদম। প্রত্যেকটা রাজ্য এগোচ্ছে, বিহারেও হলো। আজকে বিহারেও ট্রানজিশন স্টেজে চলে এসছে, ঘুরে দাঁড়িয়েছে। বিহার আইডেন্টিফাইড লালু প্রসাদ যাদবকে দিয়ে, সেই বিহার ঘুরে দাঁড়াচ্ছে।
2,27,000 কন্ট্রাকচুয়াল শিক্ষককে পার্মানেন্ট করলো। অসমের মতো রাজ্য, ত্রিপুরার মতো রাজ্য, আমি বলছি প্রান্তিক এলাকা যেখানে আর্থিকভাবে তারা দুর্বল, নানান সংকট সমস্যা, সীমান্ত সমস্যা রয়েছে, তারা ঘুরে দাঁড়াচ্ছে। অনলি ওয়েস্ট বেঙ্গল পেছনের দিকে ক্রমশ হাঁটছে। এবং এই জায়গাটা আমার মনে হয়েছে, আমি আপনার সঙ্গে যে ওপিনিয়নটা শেয়ার করছি, এনি গভর্নমেন্ট, যে সরকার পরিবর্তন হবে তখনই কিন্তু সরকারি কর্মচারীরা এবং অবসরপ্রাপ্ত কর্মচারীরা বকেয়া দিয়ে এবং তাদের চাকরি পার্মানেন্ট হওয়ার অধিকারটা অনেকটা ফিরে আসবে। তার কারণ এই লেভেলের করাপশন কোনো সরকারের আমলে হতে পারবে না, সে যে সরকারই আসুক। আমি কি ভুল বলছি দাদা? আপনার তো না না, একদম একদম ভুল কিছু নয়। এবং গোটা ভারতবর্ষের স্বাধীনতার পরে কোনো প্রদেশে এরকম ধরনের ঘটনা ঘটেছে কিনা, যা কিছু এখানে ঘটেছে সেগুলোকে নিয়েও গবেষণা হওয়া প্রয়োজন বলে মনে করি আমরা। এবং এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিকতার মানে শিকড়টাকে এইভাবে গভীরে পতিত করা, এটা মানে অপরাধ প্রবণতার চূড়ান্ততম মানে নিদর্শনের বহিঃপ্রকাশ ছাড়া অন্য কিছু নয়। একটা সরকারি জায়গাতে থেকে জনগণের দ্বারা নির্বাচিত হয়ে জনগণের মানে ভবিষ্যৎ এবং বর্তমানের সাথে এইরকম ধরনের শয়তানি করা, এটা সুস্থ মস্তিষ্কের কোনো বিবেকবান মানুষ করতেই পারে না, যদি তার মস্তিষ্কের ভিতরে শয়তানি বুদ্ধির মানে কারখানা না থাকে। আমি এই প্রসঙ্গে ভাস্করবাবু আপনাকে একটা তথ্য দিই, আমি যেহেতু তথ্য নিয়ে নিয়মিত ঘাঁটি বলে বলছি। এই গত কয়েক বছরে এই রাজ্য সরকার কয়েকশো কোটি টাকা মানুষের অধিকার কাড়ার জন্য খরচা করেছে আদালতে আইনজীবীদের পেছনে, এবং তার মধ্যে একটা বড় অংশ সরকারি কর্মচারীদের হকের অধিকার কাড়ার জন্য। আমি খুব সিম্পল আপনাকে বলি, এই ধরুন আপনাদের সুদীপ চন্দ্র বা সুবীর সাহা, যে মানুষগুলোকে জোর করে ট্রান্সফার করা, জোর করে করা, সেখানে গিয়েও তো আইনজীবী অ্যাপয়েন্ট করে কোর্টের সময় নষ্ট করা এবং সরকারের অর্থের বিনিময়ে তারা আদালতে আইনি লড়াইটা লড়েছেন সরকার, মানে পাবলিকের টাকা খরচা করে। তো এগুলো আমি ছোট উদাহরণ দিচ্ছি, আমি একাধিক উদাহরণ দিতে পারি, কয়েক হাজার উদাহরণ দিতে পারি যে মানুষের অধিকার কাড়ার জন্য এই সরকার কত কোটি টাকা লিগাল প্রসেসে খরচা করছে। এইটা তো বন্ধ হবে যে সরকারই আসুক। হ্যাঁ, এই প্রসঙ্গে একটা কথা বলি, মানে ওই হরিকিশোরজি বলছিলেন যে ইউপিতে মানে এখন তারা আন্দোলন করে এই জায়গাটাকে এস্টাবলিশ করিয়েছেন যে ওখানে যারা কর্মচারী সংগঠনের যারা নেতৃত্ব, তিনি ব্লক লেভেলের হতে পারেন, তিনি জেলা লেভেলের হতে পারেন, তিনি রাজ্য লেভেলের হতে পারেন, তাদেরকে ট্রান্সফার করা যায় না যদি যতদিন তিনি পদে থাকবেন। এবং যদি তাকে ট্রান্সফার করতে হয়, তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের নথিভুক্তি হবে, তার তদন্ত সমাপ্ত হবে, তারপরে যদি দেখা যায় যে হ্যাঁ তিনি প্রকৃতই দোষী, তখন তার বিরুদ্ধে তারা অ্যাকশন নিতে পারবে, তার আগে কিন্তু নয়। আপনি আন্দোলনে নামলেন, আপনি অভয়ার বিচারের দাবিতে, তার ন্যায় বিচারের দাবিতে, তার অধিকার মানে সুরক্ষার যে অধিকার ছিল সেই অধিকার ক্ষুণ্ণ হয়েছে, তার প্রতিবাদে আপনি পথে নামবেন, আর আপনাকে সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে পাঠানো হবে, এই জিনিস কিন্তু ওই রাজ্যেও নেই। আমাদের এখন আর এটা বলে লাভ নেই যে আমরা বাংলাকে উত্তরপ্রদেশ হতে দেব না, আমাদের বরং এটা বলা ভালো যে আমাদের পক্ষে আর উত্তরপ্রদেশ হওয়া সম্ভব নয়। ঠিক, সেটা যে কোনো অ্যাসপেক্ট থেকেই বলুন না কেন, একজন কর্মচারী হিসেবে আমি বলছি না, আমি সাধারণ মানুষ হিসেবেই বলছি। ঠিক। অনেক ধন্যবাদ ভাস্করবাবু। মানে আমরা অপেক্ষায় তাকিয়ে আছি কবে কন্টেম্পট পিটিশন শেষ পর্যন্ত মামলাটা ফাইল হবে সুপ্রিম কোর্টে। কিন্তু আবারও বলছি, শেষ করার আগে যে কথাটা প্রত্যেক সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী প্রত্যেককে বুঝতে হবে, এই সরকার পরিবর্তন না হলে তাদের অধিকার পাবে না। কারণ এই সরকার একদিকে আইনজীবী, একদিকে এক শ্রেণীর পোষ্য মিডিয়া নিয়ে তারা বিচরণ করছেন আজকে সমাজে, এবং সেইখান থেকে দাঁড়িয়ে কিন্তু আলটিমেটলি যা ক্ষতি, যা সর্বনাশ হওয়ার হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের। ভালো থাকবেন ভাস্করবাবু, লড়াই জারি থাকুক। আপনাদের আমি শেষ করবো আরেকবার একটা কথা বলেছি, সংগ্রামী যৌথ মঞ্চের ময়দানে বসে থাকার অধিকার আদায়ের জন্য কতদিন হলো আজকে? 1117তম দিন। 1117তম দিন। অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, লড়াই জারি থাকুক। ভালো থাকবেন ভাস্করবাবু। ধন্যবাদ দাদা।